নমস্কার, আমি বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী, সাধারণ সম্পাদক, রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। আমি মূলত যে বার্তাটা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি, আপনারা প্রত্যেকেই অবহিত আছেন। বিশেষ করে গত 5ই ফেব্রুয়ারি মহামান্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের বিষয়ে যে নির্দেশ দেন, পরবর্তীকাল থেকে বিভিন্ন সংগঠন, ব্যক্তি, মঞ্চ বিভিন্নভাবে এই মহার্ঘ ভাতা সংক্রান্ত বার্তা নিয়ে হাজির আপনাদের সামনে হয়েছেন। আমরাও যৌথ মঞ্চের পক্ষ থেকে, রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকেও আপনাদের সামনে বিভিন্ন সময় হাজির হয়েছি। আমরা মূলত যে বার্তাটা নিয়ে আপনাদের সামনে আসতে চাইছি আজকে, সেটা হচ্ছে মহার্ঘ ভাতা। বিশেষ করে গত 13ই মার্চ ঐতিহাসিক ধর্মঘটের পরবর্তীতে আমরা দেখলাম, গত 15ই মার্চ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী টুইটারের মাধ্যমে তিনি যে বার্তাটা দিলেন যে আমরা রাজ্যের সমস্ত অংশের কর্মচারী, বোর্ড, অধিকৃত সংস্থা, পঞ্চায়েতের কর্মচারী, পৌরসভা, পরিবহন থেকে শুরু করে অবসরপ্রাপ্ত সকলের জন্য 31শে মার্চের মধ্যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটাকে কার্যকরী করে সেই মতো আমরা তাদেরকে অর্থ প্রদান করছি। কিন্তু বাস্তবে যে আদেশনামা 3টে বেরোলো, এই নিয়ে কর্মচারী মহলের মধ্যে নানান ধরনের বিভ্রান্তি আছে, আশঙ্কা আছে। আমরা যেটা বলতে চাই, অনেকে আবার এই আদেশনামার উপর দাঁড়িয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন, নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে না হলে তারা আদালতের আশ্রয় নেবেন বা আদালতে গিয়ে রাজ্য সরকারের ভূমিকার বিরুদ্ধে দাঁড়িয়ে আইনি পদক্ষেপের দিকে তারা যাবেন। আমরা সুনির্দিষ্টভাবে বলতে চাই রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে যে অর্থ দপ্তর থেকে অশোকস্তম্ভ শিলমোহরকৃত যে অর্থ দপ্তর থেকে আদেশনামা প্রকাশিত হয়েছে, সেখানে দাঁড়িয়ে সেটাকে কার্যকরী করা রাজ্য সরকারের দায়িত্বের মধ্যে পড়ে এবং সেই দায়িত্ব মানে সাংবিধানিক দায়িত্বের মধ্যে পড়ে। এটা কোনো ব্যক্তির ইচ্ছা বা অনিচ্ছার উপর দাঁড়িয়ে পড়ে না। সর্বোপরি মহামান্য সুপ্রিম কোর্ট এই নির্দেশ দেওয়ার সময়ে শুধুমাত্র রাজ্য সরকারের উপর নির্ভরশীল থাকেননি, তারা রাজ্য সরকারের বিগত দিনের যে ভূমিকা সেটাকে পর্যবেক্ষণ করে তারা ফোরম্যানস কমিটি এটা করে দিয়েছেন, যে কমিটি এই এরিয়ারের অর্থ প্রদানের বিষয়ে সবটা তারা দেখভাল করবেন। ইন্দু মালহোত্রা কমিটির তারা সেই সময়সীমাও বলে দিয়েছেন যে আগামী 15ই এপ্রিলের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট রাজ্য সরকারকে জমা দিতে হবে। এবং ইতিমধ্যেই ইন্দু মালহোত্রা কমিটি রাজ্য সরকারের সাথে বসেছেন, তাদের সুনির্দিষ্ট মতামত আগামী 15ই এপ্রিলের মধ্যে আশা করি তারা কি নির্দেশ দিচ্ছেন, রাজ্য সরকারকে কিভাবে ইনস্টলমেন্টে অর্থ প্রদান করা হবে, সেটা অবজার্ভ না করা পর্যন্ত আমরা মনে করি এখন আমাদের যে কাজ, যে এই যে আদেশনামা প্রকাশিত হয়েছে, এই আদেশনামা সমস্ত অংশের বোর্ড, কর্পোরেশন থেকে শুরু করে অধিকৃত সংস্থা, তাদের সহ রাজ্য সরকারি কর্মচারীদের তাকে কার্যকরী করার দায়িত্বটা আমাদের বর্তায়। আমরা জানি আন্দোলনের বিভিন্ন পার্ট থাকে। অনেকে বলেন বা বলছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের সর্ববৃহৎ সংগঠন, প্রাচীনতম সংগঠন, তারা রাস্তার আন্দোলনে আছে, আইনি প্রক্রিয়ার মধ্যে, আইনি আন্দোলনের মধ্যে যুক্ত হয়নি, ফলে তারা এখন এই সাফল্য নিয়ে কোনো ধরনের বক্তব্য হাজির করতে পারে না বা কর্মচারীদের কাছেও যেতে পারে না। আমরা বলতে চাই, হ্যাঁ ঠিক, আমরা আইনি ব্যবস্থার এই যে সংগ্রাম, সেই সংগ্রামকে অস্বীকার করে শুধুমাত্র রাস্তার আন্দোলনের কথা কখনোই বলিনি। আমরা প্রাধান্য দিই যে রাস্তার আন্দোলনের মধ্যে দিয়েই আমাদের হকের পাওনা আমরা ছিনিয়ে আনতে পারি। এটা তো আজকে প্রমাণিত। এর আগেও 6 মাস পূর্বেও মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন, রাজ্য সরকার সেটা মানেননি। তার জন্য লাগাতারভাবে লড়াই আন্দোলন আমরা সংগঠিত করেছি। আমাদের রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের যে যৌথ মঞ্চ 2014 সাল থেকে ধারাবাহিকভাবে এই মঞ্চ গঠিত হওয়ার পরবর্তীতে এমনকি 6ম বেতন কমিশন গঠন এবং তা কার্যকরী করার দাবিতে ধারাবাহিকভাবে রাস্তার আন্দোলনে থেকেছে এবং
সেই বেতন কমিশন গঠন করা থেকে শুরু করে কার্যকরী করা পর্যন্ত সেই রাস্তার আন্দোলনের মধ্যে দিয়ে তা রূপায়ণ করতে সক্ষম হয়েছে। যদিও আমাদের যা প্রত্যাশা সে অনুযায়ী ষষ্ঠ বেতন কমিশন কর্মচারীদের স্বার্থে কার্যকরী হয়নি। তার কিছু নির্দিষ্ট ব্যাখ্যা বা অভিজ্ঞতা আমাদের যা বলে, নিশ্চয়ই আমি সেটা তুলে ধরবো। কিন্তু তার আগে যেটা বলা প্রয়োজন, আমরা রাস্তার আন্দোলন এবং আইনি আন্দোলন দুটোর উপরেই প্রাধান্য দিই বা দুটোর উপরেই মতামত দিই, কিন্তু রাস্তার আন্দোলন আমার হকের পাওনা, যেটা কোর্ট আদালত একটা নির্দেশ জারি করতে পারে, কিন্তু সেই নির্দেশকে কার্যকরী করতে গেলে রাস্তার আন্দোলনটাই প্রধানতম আন্দোলন হয়। এবং তার পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে পারসুয়েশন সংগ্রাম। এই যে পারসুয়েশন করা, আজকে যে আদেশনামাগুলো প্রকাশিত হয়েছে, 3টে আদেশনামা, তাকে কার্যকরী করার জন্য যে পারসুয়েশন দরকার, এই সময়ে দাঁড়িয়ে 15ই এপ্রিল পর্যন্ত সেটাই প্রধানতম কাজ। সরকার আদেশনামা জারি করেছেন, বোর্ড কর্পোরেশন অধিকৃত সংস্থার ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরকে তারা বলেছেন যে কর্মচারী কত চিহ্নিতকরণ করে তাকে যে কার্যকরী করা বা ফিনান্সের অ্যাপ্রুভাল নেওয়া, এটা যাতে ডিপার্টমেন্টগুলো প্রকৃতপক্ষে কার্যকরী করতে পারেন সেটা দেখা আমাদের অন্যতম দায়িত্ব। আমরা রাজ্য কোঅর্ডিনেশন কমিটি, আমরা যৌথ মঞ্চ সেই পারসুয়েশনের সংগ্রামের মধ্যে যুক্ত থাকব এবং তার মধ্যে দিয়েই আশা করি আমাদের সমস্ত অংশের পশ্চিমবঙ্গের শ্রমিক, কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী যারা রাজ্য কোষাগার থেকে বেতন পান, তাদের সেই ন্যায্য অধিকার সেটাকে আমরা আদায় করে আনতে পারব। আরেকটি বিষয় বলার, যে হ্যাঁ ঠিক, আমরা যেমন রাস্তার আন্দোলনের উপর ভরসা করি বা এটাকেই প্রাধান্য দিই, তার মানে আইনি আন্দোলনকে মাইনাস করে নয়, আবার পারসুয়েশন সংগ্রামকে যেমন মাইনাস করে নেয়, সবকটা একটা সমন্বয় রেখে বজায় রেখে, কিন্তু অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের দীর্ঘ অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা দেখেছি একটা সময় পশ্চিমবঙ্গে 2011 সাল পর্যন্ত বামফ্রন্ট সরকার অবস্থান করেছে। সেই সরকারের কাছে আমরা ধারাবাহিকভাবে আমাদের দাবি উত্থাপন করেছি এবং আলোচনার মধ্যে দিয়ে দাবি মীমাংসার যে গণতান্ত্রিক বাতাবরণ সেই সময় বিরাজ করেছে। সেই সময় বামফ্রন্ট সরকার কর্মচারীদের সাথে চাটুকতা করেননি বা মিথ্যাচার করেননি। তারা যখন অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যে থেকেও 5টা বেতন কমিশন কার্যকরী করেছেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে বেতন কাঠামো তাকে যাতে এখানেও রক্ষা করা যায় এবং অনেক ক্ষেত্রে বিশেষ করে নিচুতলার কর্মচারীদের বেতন যাতে বৃদ্ধি করা যায়, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকেও সেই দৃষ্টিভঙ্গি প্রতি মুহূর্তে তাদের প্রতিফলিত হয়েছে। অনেক সময় কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার ক্ষেত্রে কিছুটা বকেয়া দেখেছে, সেটা রাজ্য সরকার কর্মচারীদের কাছে স্বীকার করেছেন, শিক্ষক মহাশয়দের কাছে স্বীকার করেছেন। একটা সময় ছিল 1 বছর তারা মহার্ঘ ভাতা দিতে পারেননি, কিন্তু যখন সম্ভব হয়েছে, এমনকি 5ম বেতন কমিশন যখন কার্যকরী হয়েছে, তখন সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা, এমনকি 4টে আদেশনামা প্রকাশিত হয়েছিল, যার মধ্যে দিয়ে মানে বুস্টিং থেকে শুরু করে মহার্ঘ ভাতা থেকে শুরু করে সমস্ত আপ টু ডেট করে নিয়েই তারা বেতন কমিশন কার্যকরী করেছিলেন এবং বিভিন্ন ক্যাডারের স্কেলের ক্ষেত্রেও আপলিফমেন্ট ঘটিয়েছিলেন। কাজেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে অতীতে আমাদের যে অভিজ্ঞতা, সেই সময়ে দাঁড়িয়ে সরকারের যে দৃষ্টিভঙ্গি আমরা দেখেছি, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে রাজ্য সরকারি কর্মচারীরা একটা বেতন কমিশন পিছিয়ে আছে। তার ইতিহাসটাও আমাদের ঘাটা দরকার। কেন আমরা আমাদের ক্ষেত্রে 7ম বেতন কমিশনের দাবি করছি আর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে 8ম বেতন কমিশনের দাবি? যদিও পরবর্তীতে 77 পরবর্তীতে কর্মচারীদের বেতন কমিশনের দিক দিয়ে পিছিয়ে থাকলেও সেটা বামফ্রন্ট সরকার সেই সময় দাঁড়িয়ে আপ টু ডেট করে দিয়েছিলেন, যার জন্যই আমাদের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে বেতন কমিশন, বেতন কাঠামো, সেই কাঠামো ধরেই রাজ্য সরকারি কর্মচারীরাও সেই কাঠামোর মধ্যেই পড়েন। আসলে আমাদের বলার উদ্দেশ্য যে সরকারের দৃষ্টিভঙ্গিগত যে ফারাক, এটা আমাদের উপলব্ধির মধ্যে নিয়ে আসা প্রয়োজন। আমরা মনে করি এবং রাজ্য প্রশাসনের অভ্যন্তরে কর্মচারীদের সর্ববৃহৎ সংগঠন হিসাবে
আমরা এটা দাবি করতেই পারি যে আমার নিয়োগকর্তা যদি শ্রমিক কর্মচারীর স্বার্থবাহী দৃষ্টিভঙ্গি যে সরকার দেখেন বা সেই দৃষ্টিভঙ্গি দিয়ে পরিচালিত হন, তাহলেই কর্মচারীদের অধিকারকে সুরক্ষিত রাখা যায়। না হলে শ্রমিক কর্মচারী স্বার্থ বিরোধী সরকার প্রতিষ্ঠিত হলে পর শ্রমিক কর্মচারীদের অধিকার আক্রান্ত হয়। আমরা এখন অধিকার রক্ষার সংগ্রামের সাথে যুক্ত আছি এবং আগামী দিনে এই সংগ্রাম প্রসারিত করার ক্ষেত্রে আমরা সমস্ত সংগঠন, ব্যক্তি, মঞ্চ, কর্মচারী প্রত্যেকের কাছে আহ্বান রাখছি যে এই সময় যখন বহুমাত্রিক আক্রমণ, তখন ঐক্যবদ্ধ সংগ্রামের ক্ষেত্রটাকে, ঐক্যবদ্ধতাকে আরো প্রসারিত করা দরকার। সামগ্রিকভাবে কর্মচারীদের স্বার্থে, শ্রমিকদের স্বার্থে, সর্বোপরি আমার ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে। ফলে সেই লক্ষ্য নিয়েই আমরা সুনির্দিষ্টভাবে আপনাদের কাছে আহ্বান রাখতে চাই। কোনো ভয়ভীতির বিষয় নেই, আশঙ্কার বিষয় নেই। অর্থ দপ্তর থেকে যখন 3টে আদেশনামা প্রকাশিত হয়েছে, তাহলে সেটাকে কার্যকরী করতে গেলে আমাদের যে পারসুয়েশনের প্রক্রিয়া সেটাকে জারি রাখা প্রয়োজন এবং আগামী 15ই এপ্রিল পর্যন্ত এই যে ইন্দুমাত্রা কমিটির তাদের কাছে যে অ্যাকশন টেকেন রিপোর্ট সেটা কি প্রকাশিত হয় বা কমিটি কি রিপোর্ট দেন সেটার উপর অবজার্ভ করে নিয়ে পরবর্তীতে আমাদের পদক্ষেপে সংগ্রামে যুক্ত হওয়া প্রয়োজন। কোনো হঠকারী পদক্ষেপের মধ্যে দিয়ে যে অধিকার আমরা অর্জন করেছিলাম, যে অধিকার আজকে কর্মচারীদের বা শিক্ষক মহাশয়দের, বোর্ড কর্পোরেশনের কর্মচারীদের যে অধিকারটা প্রতিষ্ঠিত হতে চলেছে, তাকে হঠকারী সিদ্ধান্তের মধ্যে দিয়ে তাকে নতুন করে আইনি জটিলতার মধ্যে আপনারা ফেলবেন না। প্রত্যেকের কাছে বিনয় অনুরোধ, তা সত্ত্বেও যদি কোনো ধরনের বিভ্রান্তি, আশঙ্কা থেকে থাকে, সেই আশঙ্কা বিভ্রান্তি দূর করেই সাংগঠনিক পদক্ষেপের মধ্যে দিয়ে, দপ্তরগুলোর মধ্যে দিয়ে যাতে সেই ধরনের আদেশনামা বা সেই প্রক্রিয়াটা গ্রহণ করা যায়, নিশ্চয়ই উদ্যোগ নেবেন। HRMS এর মধ্যে যারা আছেন তারা 16 থেকে 19 অব্দি ইতিমধ্যে আদেশনামা বলে দিয়েছেন, কিন্তু IFFS এর মধ্যে যারা পড়েন সেক্ষেত্রে IFFS কে আপডেট করা দরকার। আমরা জানি পার্বত্য অঞ্চল এলাকায় গোর্খা হিল কাউন্সিলের অভ্যন্তরে যারা কর্মচারীরা অবস্থান করেন তারা না HRMS না IFFS এর আওতার মধ্যে অবস্থান করেন। তাহলে সেক্ষেত্রে কর্মচারীদেরও যাতে IFFS এর অভ্যন্তরে তারা আসতে পারেন, এই সাংগঠনিক দায়িত্ব আমাদের সকলের। শুধুমাত্র আইনি জটিলতার কচকচানির মধ্যে দিয়ে সেই কর্মচারীর কাছে সেই অধিকারটা পৌঁছে দেওয়া যায় না, সেটা পারসুয়েশন সংগ্রামের মধ্যে দিয়েই করতে হয়। আমরা সেই কাজে যুক্ত থাকবো। সকলকে ধন্যবাদ।